শিমুল, উনি ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। উনি আমাদের কিনোট দিয়েছেন এবং আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর সৈয়দ আকরাম হোসেন, উনিও আছেন এখানে। তো আমরা যদিও সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনাটা করেছি, সেটা হচ্ছে তামাক কর নীতি, এবং এই বাজেটের প্রাক্কালে এই কর নীতি সংক্রান্ত প্রস্তাবনাগুলো এসছে, কিন্তু আলোচনার সূত্রে এবং এটার একটা প্রেক্ষিত বর্ণনার জন্য আরো অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে। আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রেক্ষিত তথ্য কিন্তু আমাদের সামনে এসছে। বাংলাদেশ 2003 সালে, এই যে আমাদের প্রফেসর সৈয়দ আকরাম হোসেন বললেন, বাংলাদেশ 2003 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনারেল অ্যাসেম্বলিতে ওয়ান অফ দি কি কান্ট্রি, যারা এই তামাক নিয়ন্ত্রণটা বৈশ্বিক নীতির একটা অন্যতম বিষয় হিসেবে সামনে নিয়ে এসেছিল 2003 সালে। কিন্তু এই 2026 এবং একটা নতুন সরকার আসছে, এই সময়কালে আমরা এই প্রশ্নটা অবশ্যই রাখতে পারি, যেই বিষয়ে বাংলাদেশ বৈশ্বিক একটা উদ্যোগের অগ্রভাগে ছিল, আজকে কেন আমরা এই বিষয়ে অনেকটা পিছিয়ে আছি বা পিছিয়ে যাচ্ছি। বিষয়টা অবশ্যই কর নীতি নিয়ে আলোচনা কেন হচ্ছে, কারণ কর নীতির বিষয়টা হচ্ছে তামাক নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে প্রেক্ষিতটা, এবং তামাক নিয়ন্ত্রণের দুইটা পাথওয়ে, একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে কর নীতি। দুটার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সাধারণত বিশ্বে সব জায়গায় এগুলো নিয়ে কর্মকাণ্ড চলে। এখন কর নীতি নিয়ে আজকে সুনির্দিষ্টভাবে শফিউন শিমুল অনেকগুলো আলোচনায় নিয়ে আসলেন। আমরা আইনের কথা যদি বলি, সাম্প্রতিক সময়ে কিন্তু আপনাদের জাতীয় সংসদে তামাক নিয়ন্ত্রণ আইন নতুন 2026 সালে কিন্তু পাশ হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে সেটা পাশের সময়কালে হঠাৎ করে দেখা গেল নতুন একটি ক্লজ ওখানে সংযোজন করা হলো। বিশেষ করে যেই খসড়া আইনটা, যে অর্ডিন্যান্সটা 2025-এ পাশ করা হয়েছিল, যেখানে ই সিগারেট এবং ভেপিং এর উপর নিয়ন্ত্রণ ছিল, সেটা এই যে 2026-এ যেটা এখন কয়েকদিন আগে পাশ হলো, সেখানে খুবই বিস্ময়করভাবে একটা নতুন আসলো, নতুন একটা ক্লজ ঢুকানো হলো এই বিষয়টা, এই যে আপনার ই সিগারেট এবং ভেপিং এর বিষয়ের এটা কন্ট্রোল করার বাধ্যবাধকতা তুলে দেওয়া হলো। এবং এটার কোনো ব্যাখ্যা নাই, কারণ এটা থেকে কোনো যে রাজস্ব আয় হবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নাই। এমন না যে ই সিগারেট এখন ব্যাপকভাবে খাওয়া হচ্ছে, সেখান থেকে ব্যাপক রাজস্ব আয় আসবে, সেটা কিন্তু নয়। এই যে আপনারা কিছু প্রশ্ন প্রচ্ছন্নভাবে তুলেছিলেন, যে এই তামাক শিল্প খাতের প্রভাবের যে বিষয়টা, এই যে ই সিগারেট এবং ভেপিং এর এই যে নিয়মটা শিথিল বা এবং তুলে দেওয়ার যে বিষয়টা, এটা অ্যাকচুয়ালি পেছনে হাঁটার একটা সুনির্দিষ্ট বিষয় হিসেবে এখানে নিয়ে আসা দরকার। এই কর নীতি নিয়ে আরেকটা কথা বলেছেন প্রফেসর শফিউন শিমুল। ওনারা কিন্তু বহুদিন ধরে এই বিষয়গুলো বলার চেষ্টা করছেন এবং বলছেন যে যদি ওনাদের কথা শোনা হতো তাহলে কি কি লাভ হতো, সেগুলো ওনারা বলেছেন। এই যে কথা শোনা হচ্ছে না, এবং এই বছরও আমরা জানি না ঠিক কি হবে, করনীতি সংক্রান্ত এই প্রস্তাবগুলো কি হবে ইত্যাদি। এখানে আমি সাম্প্রতিক সময়ে এই বিষয়ে একটু জড়িত হয়েছি দুটা কারণে। একটি হচ্ছে যে এখানে একটি তো এই জনস্বাস্থ্যের একটা বিষয় আছে, এই যে ক্যান্সার ইত্যাদি, এটা বড় বিষয় আছে, কিন্তু আমি বিশেষ করে এটাতে জড়িত হয়েছি আরেকটি কারণে, যেটা নতুন সরকারের কিন্তু একটা বড় ধরনের অঙ্গীকার। সেটা হচ্ছে যে আমাদেরকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করাটা অত্যন্ত একটা জরুরি প্রয়োজন, প্রোটেক্টিং দি ইউথ, কারণ এরা হচ্ছে ওই নিউ স্মোকার্স। এই যে তামাক, এবং
আপনারা কয়েকজন প্রশ্ন করেছেন যে তামাক শিল্পটা উঠে দেওয়া দরকার ইত্যাদি, কিন্তু আমরা এই ধরনের এগুলো অবাস্তব কথা অ্যাকচুয়ালি। এটা রাতারাতি এগুলো কিছু হবে না, এগুলো দীর্ঘমেয়াদে একটা সমাজের ব্যবহারের পরিবর্তনের মাধ্যমে হবে। কেউ বলছে না যে এবং এই তামাক শিল্প উঠে যাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু নতুন প্রজন্মকে এখান থেকে রক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন। এবং আমি আমাদের বিএনপির 31 দফা ইশতেহারেও দেখেছি এই যে ইউথ, আমাদের নতুন প্রজন্মর রক্ষা করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে তারাও বলেছে। সেখানে কিন্তু এই তামাক নিয়ন্ত্রণের বিষয়টা, বিশেষ করে ওই তরুণ প্রজন্মের বিষয়টাকে মাথায় রেখে খুবই গুরুত্বের সাথে আমাদের বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি, সমাজের তরফ থেকেও সরকারের তরফ থেকেও। কারণ এই তরুণ প্রজন্মই আজকে খেলা ছলে দেখি না, একটা খেয়ে দেখি সেই সস্তা সিগারেট হতে পারে অথবা ই সিগারেট, এমন কি এই যে নিকোটিন পাউচ বলে একটা বিষয় আপনারা শুনেছেন কিনা জানি না, আরো একটা ক্ষতিকারক একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে তরুণ প্রজন্মকে রক্ষা করাটা খুবই জরুরি, সেই জন্য তামাক নিয়ন্ত্রণের আইনটাকেও যেমন শক্তিশালী করা দরকার, পাশ হয়েছে। সেখানে আমরা আশা করতে পারি এই যে উনারা একটা দুর্বোধ্য কারণ দেখিয়ে আপনার ই সিগারেট এবং ভেপিং এর বিষয়টা উনারা কেন এটাকে বাদ দিলেন, যেটা 2025-এর আইনে রাখা হয়েছিল, এটা কেন বাদ দিলেন তার কিন্তু খুব সুনির্দিষ্ট ব্যাখ্যা নাই। এটাতে কিন্তু সরকারের কোনো রাজস্ব আয়ও তেমন কিছু আসছে না, এখানে কোনো ই সিগারেট ওইভাবে হচ্ছে না, কিন্তু ওই যে সিগন্যালিং, তরুণ প্রজন্মকে প্রলুব্ধ করার একটা পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। কর নীতি নিয়ে আলোচনায় শফিন শিমুলরা বহুদিন ধরে করছেন, পাশাপাশি তামাক শিল্পও কিন্তু অনেক তাদের বক্তব্য দিয়ে থাকে, এবং এনবিআর এবং অর্থ মন্ত্রণালয় তারা সবার পক্ষ বক্তব্য শুনতে চায়, বিষয়টা দেখতে চায়। এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে আমি এইভাবে বলতে চাচ্ছি, সার্বিক বিষয়টা তামাক নিয়ন্ত্রণ, কর নীতি, আইন, এই সার্বিক বিষয়টা এক ধরনের বিশ্লেষণ ভ্রান্তির মধ্যে আটকে আছে। বিশ্লেষণ ভ্রান্তিগুলো কি? একটা বিশ্লেষণ ভ্রান্তি হচ্ছে যে সিগারেটের দাম বাড়লে কনজাম্পশন কমে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনজাম্পশন ওই নতুন প্রজন্মের জন্য হয়তো কমে যায়, কিন্তু এস্টাবলিশ স্মোকার্স তারা কিন্তু রাতারাতি ব্যবহার বদলায় না। সেই যে কনজিউমার প্রেফারেন্স, কনজিউমারের উপর ইম্প্যাক্ট, এই বিশ্লেষণ ভ্রান্তিটা একটা, এই যে কর বাড়াবার ফলে কনজিউমারের রাইটটাকে আহত করা হচ্ছে, এটা আসলে সঠিক নয়। এটা একটা বিশ্লেষণ ভ্রান্তির একটা দিক। ওখানে যেটা আমাদের খুবই প্রয়োজন, নতুন স্মোকারদের যেন আমরা সুযোগটা তৈরি না করে দিই। এটা হচ্ছে 1 নম্বর বিশ্লেষণ ভ্রান্তি। 2 নম্বর বিশ্লেষণ ভ্রান্তি হচ্ছে রাজস্ব ডাইনামিক্স। একটা স্ট্যান্ডার্ড বক্তব্য, 40,000 কোটি টাকা এখানে আসে, বিরাট একটা রাজস্ব। আমরা দেখেছি যে আপনি যদি রাজস্ব ট্রেন্ডটা দেখেন, এই যে কর বাড়ার মাধ্যমে কিন্তু সেই অর্থে এটা কমেনি, রাজস্বের কোনো ওইভাবে কমেনি, ইনফ্যাক্ট বেড়েছে। তো আমরা, তবে এখানে আমি শফিন শিমুলদেরকে অনুরোধ করব, এখানে আমাদের আরো বিশ্লেষণের সুযোগ রয়ে গেছে। পার্টিকুলারলি আমাদের কর বাড়লে এই যে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতাও বাড়ে কিনা, এই যে পার্টিকুলার অ্যাডভাইজমেন্ট স্পেসিফিক ওই আলোচনার মধ্যে এটা একটা বিষয়। কিন্তু মানে আমরা কর ফাঁকি দেওয়ার প্রবণতা যদি বাড়ে, তাহলে সার্বিকভাবে কিন্তু কর হাতছাড়া হয়ে যাচ্ছে সরকারের। এইটাও একটা বড় ধরনের বিশ্লেষণ ভ্রান্তি হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কনজিউমারের উপর ইম্প্যাক্টটা যেমন, রেভিনিউ ডাইনামিক্স এটাও কিন্তু একটা
বিশ্লেষণ ভ্রান্তি। এই যে ওনারা যে প্রস্তাবগুলো আমরা করেছি যে একটা রেশনালাইজ করা, কর বাড়ানোর মাধ্যমে এই সার্বিক বিষয়টার উপর একটা নিয়ন্ত্রণের জায়গাটা জোরদার করা, এখানে কিন্তু সরকারের রাজস্ব উপর ইমিডিয়েট ইম্প্যাক্ট ওই ধরনের নেই, বরঞ্চ সরকার কিন্তু আরো বেশি পাচ্ছে। বরঞ্চ আমাদের ওখানে দেখা দরকার কোথায় কর ফাঁকি দেওয়ার প্রবণতাগুলো বরঞ্চ বেড়ে যায়, সরকার আরো পুরো বিষয়টা থেকে লস হয়ে যায়। এই জন্য আমরা বিশেষ করে এই বিশ্লেষণ ভ্রান্তিগুলো থেকে মুক্ত হওয়াটা খুব জরুরি। সরকারের একাংশ, সরকার বিশেষ করে যারা রাজস্ব নিয়ে ডিল করেন, তারা ভাবেন যে আপনার এই যে একটা বড় রাজস্ব হাতছাড়া হয়ে যাবে। এটা আসলে হচ্ছে না, ট্রেন্ড দেখছি আমরা এটা হচ্ছে না, কিন্তু ওই লং টার্ম বিহেভিয়ারাল চেঞ্জটার উপর একটা ইম্প্যাক্ট হয়। তামাক চাষ হয় বাংলাদেশে, কিন্তু তামাক চাষ তো আমরা বলছি না যে কালকেই বন্ধ করে দিতে হবে, এটা তো কেউ কৃষককে তো বাঁচতে হবে। কিন্তু ধাপে ধাপে যদি আপনি, কৃষক তো আসলে তামাক চাষ কেন করবে যদি আরেকটা ফসল তার জন্য আরো লাভজনক হয়। এমন না যে তার এটা বাধ্যবাধকতা। আমরা অন্যান্য দেশে দেখেছি ওভারটাইম এই জায়গা থেকে আমরা কিন্তু সরে আসতে সুযোগ পেয়েছি। এখানে সরকারের যেটা প্রয়োজন, এই যে বিশ্লেষণ ভ্রান্তির মধ্যে আটকে না থেকে রাজস্ব হাতছাড়া হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা জুজুর ভয়। এই জুজুর ভয় থেকে সার্বিক আলোচনাটাকে মুক্ত করাটা খুবই জরুরি। এবং এখানে আমাদের যেটা খুব জোরালো একটা বিষয় হচ্ছে, সার্বিক বিষয়ের মধ্যে এই যে জনস্বাস্থ্যের বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এবং এখানে ফিলিপিন্সের উদাহরণ এসছে, ক্যানাডার উদাহরণ এসছে। একটা হচ্ছে আমাদের মতো দেশ ফিলিপিন্স, আর একটা হচ্ছে উন্নত বিশ্বের দেশ। এগুলো কিন্তু সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে আমরা এই জায়গায় অগ্রগতি করতে পারি। যার জন্য আজকে এই যে বাজেট প্রাক্কালে অবশ্যই আমাদের রাজস্ব, আজকে বাংলাদেশের যেই কঠিন অবস্থার মধ্যে আছে, জ্বালানি সংকট ইত্যাদিতে, রাজস্ব আহরণ খুবই জরুরি একটা বিষয়। সেই রাজস্ব আহরণটা একমাত্রিক কোনো বিষয় নয়। রাজস্ব আহরণের মাধ্যমে আমরা সমাজকে নানা ধরনের সিগন্যাল দিচ্ছি। সেই সিগন্যালগুলো ওই টাকা যেটা পাচ্ছি তার সম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটা সমাজের জন্য। সেইখানে আমাদেরকে নজর দেওয়া দরকার। সরকারকেও আমরা আমন্ত্রণ করব এই বিশ্লেষণ ভ্রান্তি থেকে। তামাক শিল্প, এই যারা এগুলো নিয়ে আলোচনা করছে, তামাক শিল্পকে শত্রু হিসেবে দেখার কোনো প্রয়োজন নাই। তারা একটা শিল্প। হয়তো যারা তামাক শিল্পে আজকে বিনিয়োগ করছে, তারা যদি আগামীকাল দেখে যে এই শিল্পের বদলে অন্য একটা শিল্পে বিনিয়োগ করলে ভালো হয়, তাহলে তারাও যাবে সেদিকে। তামাক চাষি যেমন একভাবে যেতে পারে। কিন্তু বিশ্লেষণ ভ্রান্তি দিয়ে আমাদের আটকে থাকা উচিত নয়। এই যে নিকোটিন পাউচের কথা বললাম, এটা কিন্তু অলরেডি একটা ফ্যাক্টরি অবিশ্বাস্যভাবে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় চালু হয়ে গেছে। অবিশ্বাস্যভাবে বিদেশি একটা কোম্পানি ফিলিপ মরিস, তারা এই একটা ফ্যাক্টরি এখানে চালু করেছে। এটার রেভিনিউ বেনিফিট কিন্তু নট এট অল ক্লিয়ার এখান থেকে। এবং এটা ওই যে বিনিয়োগ, বিডা ইত্যাদি সংস্থাগুলো বিনিয়োগের একটা বিষয়, এখানে ওই বিশ্লেষণ ভ্রান্তি। কারণ এখানে কি রেভিনিউ আসলো, এটা খুবই নগণ্য একটা বিনিয়োগ। কিন্তু এটার অন্যতম শিকার কে হবে? অন্যতম শিকার হবে নতুন প্রজন্ম। তাদেরকে রক্ষা করার অঙ্গীকার আমরা সবাই করছি, নতুন সরকারও করছে। সেখানে আমাদেরকে খুব জোরালোভাবে কাজ করা দরকার। শেষ কথাটা আমি যেটা বলতে যাচ্ছি, আমি বিশেষ করে পিপিআরসি তরফ থেকে আমরা নিজেদের উদ্যোগে আরো কিছু করতে চাই। একজন প্রশ্ন করেছিলেন যে এটা ছাড়াও এই যে কর নীতির মাধ্যমে নিয়ন্ত্রণ, আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ ছাড়াও মানুষের অ্যাওয়ারনেস বিল্ডিং এরও একটা বিষয় আছে। মানে এগুলো তো হচ্ছে যে ইনস্ট্রুমেন্টস, তার পাশাপাশি অ্যাওয়ারনেসেরও একটা বড় ধরনের বিষয় আছে। আমি আজকে যেটা বলতে চাই যে আমরা বিশেষ করে এই যে স্কুল পর্যায়ে স্কুল হেলথ, এই একটা প্রোগ্রাম বাংলাদেশে আজকে চালু করাটা অত্যন্ত জরুরি।
কাগজে কলমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট হয়তো আছে, ওগুলো দিয়ে তেমন কিছু আগায়নি। সার্বিকভাবে আমরা যারা অ্যাডভোকেটস, আমরা এইসব প্রস্তাবনাও দিতে থাকব, কিন্তু আমরা এদেরকেও বলবো, এই যে যারা ইভেন শিল্পের সাথে যারা জড়িত আছেন তাদেরকেও বলবো, এই যে নতুন প্রজন্মকে রক্ষা করার অঙ্গীকারের মধ্যে সবারই সামিল হওয়া দরকার, তামাক শিল্পেরও সামিল হওয়া দরকার। এটা হলে আগামীকাল তাদের রেভিনিউর ধস নামবে না, আগামীকাল তাদের শিল্প বন্ধ হয়ে যাবে না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটা রক্ষা করার জন্য সেই ভালো একটা কাজে, জনকল্যাণমূলক কাজে সবারই একটা ভাগিদার আমরা হতে পারি। তো আজকে আমরা একটা সুনির্দিষ্ট বিষয় ছিল, কিন্তু সুনির্দিষ্ট বিষয়ের গুরুত্বটা বোঝার জন্য আমরা এই বাড়তি অনেকগুলো বিষয় তুললাম। আশা করি সরকার এই বিশ্লেষণ ভ্রান্তির ঊর্ধ্বে উঠে এই প্রস্তাবনাগুলো বিবেচনা করবে। যেই পদক্ষেপটা নিয়েছেন, ই সিগারেট ভেপিং ক্লজটা বাদ দিয়ে দিয়েছেন তামাক নিয়ন্ত্রণ আইন থেকে, সেটাকে আবার প্রতিস্থাপন করবেন এবং 2003 সালে তৎকালীন বিএনপি সরকারের আমলেই তামাক নিয়ন্ত্রণের বৈশ্বিক উদ্যোগের অগ্রভাগে বাংলাদেশ ছিল, সেই অগ্রভাগে আমরা আবার ফিরতে চাই, সেই আমন্ত্রণ জানিয়ে এবং ইশতেহারেও আমরা দেখতে পাচ্ছি যে সেটা তারা কিন্তু স্বীকারও করছে যে 2005 সালে বাংলাদেশ জনস্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। এই যে আমরা যে অর্জনগুলো হলো, সেগুলো আবার জোরালোভাবে আপনাদের মাধ্যমে স্মরণ করিয়ে দিতে চাই। এটা একটা জনকল্যাণমূলক কাজ, ভবিষ্যৎ প্রজন্মর ভবিষ্যৎটা রক্ষা করার কাজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদের এই বক্তব্যগুলো বৃহত্তর সমাজের কাছে যেতে পারে, নীতি নির্ধারকদের কানে যেতে পারে, এবং আমি আবারও পার্টিকুলারলি নির্ধারক মহলকে আজকে এই তামাক নিয়ন্ত্রণ কর নীতি সার্বিক বিষয়টাকে এই বিশ্লেষণ ভ্রান্তির যে ট্র্যাপ, ফাঁদ থেকে মুক্ত করে আমরা একটা সুষ্ঠু সিদ্ধান্তের দিকে আগাতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।